ইসরায়েল বিশ্বের মানুষের কাছে অতি পরিচিত একটি রাষ্ট্র। ইসরায়েল ঠিক যে পন্থায় বিশ্বে পরিচিতি লাভ করেছে, মনে হয় আর কোনো রাষ্ট্র এমন পন্থায় পরিচিতি লাভ করেনি। বিশ্বের অনেক দেশ তাদের উন্নয়ন ও আধুনিকতার কারণে সারা বিশ্বে পরিচিত। তবে ইসরায়েল এমন একটি দেশ যে দেশটি বিশ্বে হত্যাযজ্ঞের কারণে পরিচিত। খবরের পাতা উল্টালেই বা টিভি অন করলেই ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধের খবর ও ইসরায়েলের নির্মমতার খবর অহরহ শোনা যায়। নারীর সৌন্দর্য নিয়ে কবি সাহিত্যিকরা কত কবিতা ও গল্পই না লিখেছেন। প্রত্যেক নারীর মধ্যে আলাদা আলাদা বৈশিষ্ট্য ও সৌন্দর্য আছে। তবুও কয়েকটি দেশের নারীরা তাদের সৌন্দর্যের জন্য সারা বিশ্বে পরিচিত। তেমনই একটি দেশ ইসরায়েল। নিত্য নতুন ফ্যাশনের কারণে তাদের আরও আকর্ষণীয় লাগে। ইসরায়েলের মেয়েরা সমগ্র বিশ্বের সবচেয়ে সুন্দর হিসেবে বিবেচনা করা হয়। যখনই বিশ্বের সবচেয়ে সুন্দরী নারীদের কথা আসে, ইসরায়েল প্রথমে থাকে। প্রিয় দর্শক, আজকে আমরা জানবো ইসরায়েল সম্পর্কে। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। সাথে আছি আমি মিতা মাহমুদ। এখানকার নারীদের স্বর্ণকেশী চুল এবং তাদের সৌন্দর্যের জন্য পরিচিত। এখানকার মেয়েদের পৃথিবীর সবথেকে সুন্দর হিসেবে গণ্য করা হয়। তারা বন্ধুত্বপূর্ণ এবং মেজাজপূর্ণ। এখানে ডেটিং বেশি হয়, তবে ইসরায়েলের মেয়েরা খুবই স্মার্ট এবং চঞ্চল স্বভাবের। এখানে মেয়েরা তাদের নিজস্ব ইচ্ছে অনুযায়ী জীবন কাটানোর স্বাধীনতা পায়। ইসরায়েলি মেয়েদের থেকে প্রতারণার সম্ভাবনা খুবই বেশি। ইসরায়েলের মেয়েরা বেশি হিংস্র হয়। ইহুদি দেশের মেয়েদের সেনাবাহিনীতে বাধ্যতামূলকভাবে 2 বছরের জন্য কাজ করতে হয়। ইসরায়েলে প্রায় 93 লক্ষ লোক বাস করে এবং এটি মধ্যপ্রাচ্যের সবচেয়ে ঘনবসতিপূর্ণ দেশ। এখানে প্রতি বর্গ কিলোমিটারে প্রায় 425 জন অধিবাসী বাস করে। মুসলমানরা বিশ্বের রাষ্ট্রগুলোর মধ্যে ইসরায়েল রাষ্ট্রকে সবচেয়ে বেশি ঘৃণা করে। এই ঘৃণার পিছনে কারণও অযথা নয়, কারণ এই ইসরায়েলের হামলায় গত 40 বছরে হাজার হাজার ফিলিস্তিনের রক্তধারা প্রবাহিত হয়েছে। বিনা দোষে কোনো প্রকার কারণ ছাড়াই ইসরায়েল ফিলিস্তিনি মুসলমানদের হত্যা করে এবং রক্তরঞ্জিত করে মুসলিম এলাকা। মুসলমানদের প্রথম কেবলা বাইতুল মুকাদ্দাস দীর্ঘদিন ধরে দখল করে রেখেছে ইসরায়েল বাহিনী। ফলে ইসরায়েলের সকল মুসলিমদের চোখে প্রধান শত্রু। মার্কিন যুক্তরাষ্ট্রের মদতপুষ্ট ইসরায়েল বিশ্বের কোনো দেশকেই তোয়াক্কা করে না। তারা নির্বিচারে প্রতিনিয়ত হত্যা করে চলেছে মুসলমানদের, কিন্তু তাদের দমন করা যেন কেউই নেই। মধ্যপ্রাচ্যের সংসদীয় গণতান্ত্রিক রাষ্ট্র ইসরায়েল ভূমধ্যসাগরের পূর্ব উপকূলে অবস্থিত। ইসরায়েল রাজধানীর নাম জেরুজালেম। পশ্চিম এশিয়া তথা মধ্যপ্রাচ্যের একটি রাষ্ট্র। এটি ভূমধ্যসাগরের দক্ষিণ পূর্ব তীরে ও লোহিত সাগরের উত্তর তীরে অবস্থিত। এর উত্তর স্থল সীমান্তে লেবানন, উত্তর পূর্বে সিরিয়া, পূর্বে জর্দান ও পশ্চিমে ফিলিস্তিন। পশ্চিমে ফিলিস্তিনের ভূখণ্ড গাজা এবং দক্ষিণ পশ্চিমে মিশর অবস্থিত। ভূমধ্যসাগরের উপকূলে অবস্থিত তেল আবিব হল দেশটির অর্থনৈতিক, প্রযুক্তিগত প্রাণকেন্দ্র ও বৃহত্তম মহানগর এলাকা। ইসরায়েল সমগ্র জেরুজালেম শহরকে নিজের রাজধানী হিসেবে দাবি করে আসছে, যদিও এই মর্যাদা সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্রই স্বীকার করে না। শহরের পশ্চিম ভাগ ইসরায়েলের নিয়ন্ত্রণাধীন এবং এখানে দেশটির সরকারি প্রতিষ্ঠানগুলি অবস্থিত। ইসরায়েলে মার্কিন যুক্তরাষ্ট্র, গুয়াতেমালা ও ইতালি ব্যতীত অন্য 87টি দেশের দূতাবাস তেল আবিব নগরে অবস্থিত। অর্থনৈতিকভাবে ইসরায়েল একটি অত্যন্ত উন্নত শিল্প প্রধান রাষ্ট্র এবং স্থূল অভ্যন্তরীণ উৎপাদনের হিসেবে ইসরায়েল বিশ্বের 34তম বৃহত্তম অর্থনীতির দেশ। ইসরায়েল অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থার সদস্য রাষ্ট্র। বিশ্বব্যাংকের হিসাব মতে জাপান ও দক্ষিণ কোরিয়ার সাথে এটি এশিয়ার মোট 3টি উচ্চ আয়ের রাষ্ট্রগুলির একটি। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের মতে এটি বিশ্বের 39তম অগ্রসর অর্থনীতি সমৃদ্ধ দেশগুলোর একটি।
ইসরায়েলে প্রায় 93 লক্ষ লোক বাস করে এবং এটি মধ্যপ্রাচ্যের সবচেয়ে ঘনবসতিপূর্ণ দেশ। এখানে প্রতি বর্গ কিলোমিটারে প্রায় 425 জন অধিবাসী বাস করে। এদের মধ্যে 67 লক্ষ ইহুদি জাতি ও ধর্মাবলম্বী এবং 19 লক্ষ আরব জাতিভুক্ত। এটি বিশ্বের একমাত্র ইহুদি সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র। এর জনগণ অত্যন্ত উচ্চশিক্ষিত। এখানে প্রায় অর্ধেক জনগণের বিশ্ববিদ্যালয়ের বা তার সমপর্যায়ের শিক্ষাগত যোগ্যতা আছে, যা বিশ্বের তৃতীয় সর্বোচ্চ। দেশের জীবনযাত্রার মান গোটা মধ্যপ্রাচ্যের মধ্যে সর্বোচ্চ, এশিয়াতে পঞ্চম ও বিশ্বে 19তম। ইসরায়েল বিজ্ঞান ও প্রযুক্তির নিরিখে বিশ্বের সেরা দেশগুলির একটি। প্রতিবেদন অনুযায়ী ইসরায়েলে প্রতি 10 লক্ষ অধিবাসীর জন্য 8,341 জন বিজ্ঞানী, গবেষক এবং প্রকৌশলী আছেন, যা বিশ্বের সর্বোচ্চ। ইসরায়েল তার বাৎসরিক বাজেটের প্রায় 5% বৈজ্ঞানিক গবেষণা ও উন্নয়নের জন্য বরাদ্দ করে, যা বিশ্বের মধ্যে সর্বোচ্চ। গবেষণামূলক শিল্প প্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়সমূহের সহযোগিতার নিরিখে এটি বিশ্বের 1 নম্বর দেশ। ইসরায়েলের বৈদেশিক বাণিজ্যে 13% তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সেবা রপ্তানিতে নিয়োজিত। ইসরায়েলের বৈদেশিক বাণিজ্যে 13% তথ্য ও প্রযুক্তি সেবা রপ্তানিতে নিয়োজিত, যা বিশ্বের সর্বোচ্চ। ইসরায়েলে প্রতি 100 কোটি মার্কিন ডলার স্থূল অভ্যন্তরীণ উৎপাদনের হিসেবে বিশ্বের সর্বাধিক সংখ্যক মোবাইল অ্যাপ্লিকেশন নির্মাণ করে। জ্ঞানের বিস্তারে দেশটি বিশ্বের দ্বিতীয় সেরা দেশ। 15 থেকে 65 বছরে প্রতি 10 লক্ষ ইসরায়েলির উইকিপিডিয়ায় সম্পাদনার সংখ্যা 94, যা বিশ্বের তৃতীয় সর্বোচ্চ। ইসরায়েল নিজেকে একটি ইহুদিবাদী গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে দাবি করে। এখানে একটি প্রতিনিধিমূলক সংসদীয় গণতন্ত্র বিদ্যমান। দেশটির এক কক্ষ বিশিষ্ট আইনসভার নাম ক্নেসেত। প্রধানমন্ত্রী সরকার প্রধানের দায়িত্ব পালন করেন। ইসরায়েল রাষ্ট্রের জন্ম, ইতিহাস ও রাজনীতি মধ্যপ্রাচ্য সংকটের সাথে ওতপ্রোতভাবে জড়িত। দেশটি স্বাধীন হওয়ার পর থেকেই প্রতিবেশী আরব রাষ্ট্রগুলির সাথে বেশ কয়েকবার যুদ্ধে লিপ্ত হয়। এটি 1967 সাল থেকে অর্ধ শতাব্দীরও বেশি সময় ধরে ফিলিস্তিনি অধ্যুষিত পশ্চিম তীর এবং গাজা উপত্যকা সামরিকভাবে দখল করে আছে। এই ঘটনাটি আন্তর্জাতিকভাবে আধুনিক ইতিহাসে দীর্ঘতম সামরিক দখলের ঘটনা হিসেবে গণ্য করা হয়। 2021 সালে এসে জাতিসংঘের 192টি সদস্য রাষ্ট্রের মধ্যে 164টি রাষ্ট্র ইসরায়েলকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিলেও 28টি রাষ্ট্র, মূলত মুসলিম অধ্যুষিত, এখনও ইসরায়েলের সার্বভৌমত্ব মেনে নেয়নি এবং এর সাথে তাদের কোনো কূটনৈতিক সম্পর্ক নেই। তাদের মতে ইসরায়েল স্বাধীন রাষ্ট্র ফিলিস্তিনের একটি অংশের বৈধ দখলদার বাহিনীর নিয়ন্ত্রিত ভূখণ্ড। দর্শক, চলুন জানা যাক কিভাবে বহুল আলোচিত এই ইসরায়েল রাষ্ট্রের জন্ম হয়েছিল। 1914 সালে শুরু হওয়া প্রথম বিশ্বযুদ্ধ চলাকালে মুসলমান শাসকদের অদূরদর্শিতা এবং ব্রিটিশদের ষড়যন্ত্রের কারণে তুরস্কে মুসলিম খিলাফত ভেঙে যায়। ব্রিটিশ বাহিনী 1917 সালে ইরাক, সিনাই উপত্যকা, ফিলিস্তিন ও পবিত্র জেরুজালেম দখল করে। মুসলিম বীর সুলতান সালাউদ্দিন আইয়ুবীর মাজার শরীফ এগিয়ে তার মাজারে পদঘাত করে উচ্চস্বরে বলতে থাকে, হে সালাউদ্দিন, উঠে দেখ, আমরা তোমার সিরিয়া জয় করে এসেছি। নাউজুবিল্লাহ। প্রথম বিশ্বযুদ্ধে তুর্কি অটোমান সাম্রাজ্যের পতনের পর প্যালেস্টাইন বা ফিলিস্তিন সহ বেশিরভাগ আরব এলাকা চলে যায় ইংল্যান্ড ও ফ্রান্সের দখলে। 1917 সালের 2রা নভেম্বর তৎকালীন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী আর্থার জেমস বালফোর ইহুদিবাদীদেরকে লেখা এক পত্রে ফিলিস্তিনি ভূখণ্ডে একটি ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার প্রতিশ্রুতি ঘোষণা করেন। কিন্তু ব্রিটিশরা চায়নি ইহুদিদের ইউরোপে জায়গা দিয়ে জঞ্জাল সৃষ্টি করতে, কারণ তারা জানতো ইহুদিরা ঐতিহ্যগতভাবেই শয়তান। ইহুদিদের জন্য আলাদা একটি রাষ্ট্রের চিন্তা শুরু হলে পৃথিবীর কোনো দেশ তাদের ভূখণ্ডে ইহুদিদের বসাতে রাজি হয়নি। তাই শেষ পর্যন্ত বেলফোর ঘোষণা অনুযায়ী ফিলিস্তিন এলাকায় ইহুদিদের জন্য আলাদা রাষ্ট্র গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। ইহুদিদের আলাদা রাষ্ট্রের সম্ভাবনা উজ্জ্বল হওয়ার পর বিপুল সংখ্যক ইহুদি ইউরোপ থেকে ফিলিস্তিনে এসে বসতি স্থাপন করতে শুরু করে। দুর্বল শক্তির কারণে প্রথম পর্যায় থেকেই মধ্যপ্রাচ্যের মুসলমান রাষ্ট্রসমূহ ফিলিস্তিনে ইহুদিদের আগমনকে বন্ধ করতে ব্যর্থ হয়।
ইহুদিরা ফিলিস্তিন আসা শুরু করলে 1905 থেকে 1914 সালের মধ্যে ফিলিস্তিনে ইহুদিদের সংখ্যা কয়েক হাজারে উন্নীত হয়। কিন্তু 1914 সালে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হওয়ার পর থেকে 1918 সাল পর্যন্ত ব্রিটিশদের সহযোগিতায় ফিলিস্তিনে ইহুদিদের সংখ্যা বৃদ্ধি পেয়ে 20,000-এ উন্নীত হয়। এরপর শুরু হয় বিশ্ব ইহুদিদের একত্রিত করার কাজ। মুসলমানদের নিয়ন্ত্রণ, তাদের শক্তি খর্ব, তাদের মাঝে অনৈক্য স্থাপন ও মুসলমানদের দমনের উদ্দেশ্যকে সামনে রেখে প্রকাশ্যে ইহুদি অভিবাসীদের ধরে এনে ফিলিস্তিনে জড়ো করার কাজ শুরু করা হয়। 1918 সালে ব্রিটেনের সহযোগিতায় ইসরায়েলের গুপ্ত ইহুদি বাহিনী হাগানা গঠিত হয়। এই বাহিনী ইহুদিদের অবৈধ রাষ্ট্র তৈরির কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে থাকে। প্রথম পর্যায়ে ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইহুদিবাদীদের সহায়তা করা হাগানা বাহিনীর দায়িত্ব হলেও পরবর্তীকালে তারা সংবদ্ধ সন্ত্রাস বাহিনীতে পরিণত হয়। ফিলিস্তিনি জনগণের বাড়িঘর ও ক্ষেত খামার দখল করে তাদেরকে ফিলিস্তিন থেকে বিতাড়িত করা এবং বাজার ও রাস্তাঘাট সহ জনসমাবেশ হলে বোমা বিস্ফোরণ ঘটিয়ে ফিলিস্তিনিদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করা ছিল হাগানা বাহিনীর প্রধান কাজ। জাতিসংঘ ইহুদিদের কিরণকে পরিণত হয়ে মার্কিন ও ব্রিটেনের চক্রান্তকে সফল করার উদ্দেশ্যে সমগ্র মুসলিম বিশ্বের বিরোধিতাকে তোয়াক্কা না করে ফিলিস্তিনকে দ্বিখণ্ডিত করার প্রস্তাব পাশ করে। এই প্রস্তাব অনুসারে জাতিসংঘ মুসলমানদের প্রাণের মাতৃভূমির মাত্র 45% ফিলিস্তিনিদের প্রদান করে এবং বাকি 55% ভূমি জোর করে ইহুদিবাদীদের হাতে ছেড়ে দেয়। এভাবে ফিলিস্তিনের ভূমিকে জোরপূর্বক দখল করে গঠন করা হয় নতুন ইহুদি রাষ্ট্র ইসরায়েল। দর্শক, এবার জানবো ইসরায়েলের সংস্কৃতি সম্পর্কে। ইসরায়েল হলো ইহুদি সংস্কৃতির জন্মস্থান এবং দর্শন, সাহিত্য, কবিতা, শিল্প, পৌরাণিক কাহিনী, লোককাহিনী, রহস্যবাদ এবং উৎসব সহ অনেক ইহুদি সাংস্কৃতিক বৈশিষ্ট্যের ভিত্তি জুড়ে রয়েছে। সেই সাথে ইহুদি ধর্ম, যা খ্রিস্ট ধর্ম এবং ইসলাম সৃষ্টির জন্য মৌলিক ছিল। ইসরায়েলের বৈচিত্র্যময় সংস্কৃতি তার জনসংখ্যার বৈচিত্র্য থেকে অদ্ভুত। বিশ্বব্যাপী প্রবাসী সম্প্রদায়ে ইহুদিরা তাদের সাংস্কৃতিক এবং ধর্মীয় ঐতিহ্যকে তাদের সাথে ফিরিয়ে এনেছিল। স্থাপত্য, সঙ্গীত এবং রান্নার সাংস্কৃতিক ক্ষেত্রে আরবের প্রভাব বিদ্যমান। ইসরায়েল বিশ্বের একমাত্র দেশ যেখানে হিব্রু ক্যালেন্ডারের ব্যবহার পরিলক্ষিত হয়। কর্মক্ষেত্র ও স্কুল ছুটি ইহুদি ছুটির দ্বারা নির্ধারিত হয় এবং শনিবার তাদের সাপ্তাহিক ছুটির দিন। ইসরায়েলের পর্যটন মূলত ইহুদি ধর্মের পবিত্র ও ঐতিহাসিক স্থানগুলিকে কেন্দ্র করে অবস্থিত। দেশটির সর্বত্র ইহুদি ধর্মের ও সভ্যতার স্মৃতি বিজড়িত নানা প্রত্নতাত্ত্বিক স্থান ছড়িয়ে ছিটিয়ে আছে। ইহুদিদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধর্মীয় শহর এবং মুসলিম ও খ্রিস্টানদেরও গুরুত্বপূর্ণ তীর্থস্থান হল জেরুজালেম শহর। জেরুজালেমের ইহুদি মন্দির ও পশ্চিম দেওয়াল বিখ্যাত। এছাড়া আছে যীশু খ্রিস্টের জন্মস্থান বেথলেহেম এবং বাসস্থান নাজারেথ। ভূমধ্যসাগরের তীর জুড়ে রয়েছে অনেক অবকাশ যাপন কেন্দ্র। এখানে হারাম আল শরীফ তথা আল আকসা মসজিদ অবস্থিত, ইসলামের তৃতীয় পবিত্রতম মসজিদ, যা মুসলমানদের প্রথম কিবলা হিসেবে পরিচিত। ভূমধ্যসাগরের তীর জুড়ে রয়েছে অনেক অবকাশ যাপন কেন্দ্র। আরও আছে লবণাক্ত মৃত সাগর, যার পানিতে ভেসে থাকা যায়। লোহিত সাগরের উপকূল এবং গ্যালিলির সাগরের উপকূলেও অনেক অবকাশ কেন্দ্র রয়েছে। তবে ইদানিংকার বছরগুলোতে আত্মহত্যামূলক বোমা বিস্ফোরণের ঘটনা ইসরায়েলের পর্যটন শিল্পকে ক্ষতিগ্রস্ত করেছে। আমেরিকার মদদে ইসরায়েল এখন এতটাই শক্তিশালী যে সমগ্র মধ্যপ্রাচ্যে ইসরায়েলের রয়েছে একচ্ছত্র আধিপত্য। মুসলমানদের শক্তি হিসেবে বর্তমানে ইসরায়েলকে চোখ রাঙিয়ে আসছে ইরান, আর তাই ইরান ইসরায়েল এখন এক রণাঙ্গনের নাম। প্রিয় দর্শক, এখানেই বিদায় নিচ্ছি। আবার হাজির হব অন্য কোনো দেশ নিয়ে। আর যদি চান আপনার পছন্দের কোনো দেশ সম্পর্কে জানতে, তাহলে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউবে গিয়ে জানাতে পারেন সে দেশের নাম। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।